হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। দুম করে হার্ট অ্যাটাক হয়ে গেলে, ব্রেন হ্যামারেজ হয়ে গেলে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চলে গেলে, বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা সব থেকে আগে কি খুঁজি? ডাক্তার, হাসপাতাল। হাসপাতালে কোন ডিপার্টমেন্টে যায় ছুটে? এমার্জেন্সি। আর তারপর আইসিইউ। এই মুহূর্তে আইসিইউতে কোনো রোগী থাকার থেকেও সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, বোধহয় গোটা স্বাস্থ্য দপ্তরটাই চলে গেছে আইসিইউতে। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আমরা কাঁচের দরজার ভেতর দিয়ে, প্রান্ত থেকে একটা ছোট্ট কাঁচের খুপড়ি দিয়ে আমরা দেখছি আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ধুকপুক ধুকপুক করছে। আমরা জানি না রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ হবে কিনা, এই অসুখে রোগ সারবে কিনা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিল কে বা কারা? দায় নিয়ে হোক, দায়িত্ব নিয়ে হোক, বা দায় অন্যের ঘাড়ে চাপিয়ে হোক, কারা? এই বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও ছানি অপারেশন করতে গিয়ে অন্ধ হয়ে যাচ্ছে মানুষ, কোথাও রেফার রোগে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে একের পর এক। আজকেই সকালের ঘটনা, সকালবেলা সামনে আসে, গত দুদিনে 7 শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। মুর্শিদাবাদ বললেই আমরা বুঝি যে শুধুমাত্র একবার দুবার নয়, এর আগে বছর বছর প্রায় প্রতি বছর একবার করে মুর্শিদাবাদ হাসপাতাল খবরে আসে। শিশু মৃত্যু থেকে শুরু করে একাধিক ঘটনা। বড় বড় হাসপাতালে দেখি আমরা সাদা নীল রং হয়ে গিয়েছে। ভেতরের রং পরিবর্তন কবে হবে? খোল নলচে বদলে শুধুমাত্র পরিষেবাতে মনোনিবেশ কবে হবে? গোটা স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে এক শ্রেণীর দালালরা। আপনি অ্যাডমিশন চান, দালাল। বেড চান, দালাল। আইসিইউ চান, দালাল। দালাল ছাড়া আইসিইউ, বেড, অ্যাডমিশন আপনি কিচ্ছু পাবেন না সাধারণ হাসপাতালে, সরকারি হাসপাতালে। তার সঙ্গে এতদিন পর্যন্ত ছিল যে আপনার সঙ্গে শাসক দলের কোনো বড় মেজো সেজো ছোট নেতার কোনো যোগসাজশ আছে কি? কোনো যোগাযোগ রয়েছে? তারা আপনার হয়ে কোনো রেফারেন্স পাঠাতে পারে, দায়িত্ব নিতে পারে? এখন বোধহয় সেসবও ফেল হয়ে যাচ্ছে, কারণ এমন করে সিন্ডিকেট চলছে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে যে আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা, রেফার রোগে শিশু মৃত্যু ঘটছে। মুখ্যমন্ত্রী আজ থেকে কতদিন আগে, প্রায় বছর পেরিয়ে গিয়েছে, প্রশ্ন করেছিলেন যে এত রেফার আসছে কেন? আমাদেরও তো একই প্রশ্ন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এত রেফার আসছে কেন? জেলায় জেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো, সেগুলোর কি অবস্থা হয়ে রয়েছে? কারা থাকে সেখানে? কোথায় চিকিৎসক, কোথায় স্বাস্থ্যকর্মী? শুনতে পাওয়া যায় নাকি এই মুর্শিদাবাদে নাকি স্বাস্থ্যকর্মী নিয়োগ করার জন্য গত বছর ঘটা করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কজন রিক্রুট হয়েছে না হয়েছে আমরা জানি না, নাকি সেখানে কোনো দুর্নীতি আছে কিনা আমরা জানি না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা দেওয়া যাচ্ছে না। ভাবুন, ফ্লুইডে নাকি ইনফেকশন ছিল, ফ্লুইড থেকে, অর্থাৎ যে তরল পদার্থটা চোখের মধ্যে ঢালা হয় ছানি অপারেশনের পর, সেখানে নাকি এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে যে কারণে ছানি অপারেশনের পর অন্ধ হতে বসেছেন প্রায় 20 থেকে 25 জন। সরকার কি করছে? সবকিছু ফেলে রেখে আগে অপারেশন থিয়েটারের উপরে তালা লাগিয়ে দিচ্ছে। আর কত তালা লোক পড়বে আমাদের রাজ্যে? শিল্পে তালা, অপারেশন থিয়েটারে তালা, সরকারি স্কুলে তালা, আর কত তালা পড়বে? এই প্রশ্নের উত্তর কে দেবেন? যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, দেবেন এই উত্তর তিনি। পদত্যাগ করবেন, দায়িত্ব ছাড়বেন, বলবেন যে স্বাস্থ্য মন্ত্রক আর আমি দেখতে পারছি না, এবার একজন অন্য কাউকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আমি কাউকে অ্যাপয়েন্ট করছি, অন্য কাউকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে দিচ্ছি আমি, বলতে পারবেন কি তিনি? 2011 সাল থেকে এটা 2024 সাল,
ক্রমশ ধুঁকছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। বাংলায় সবকিছু নিয়ে রাজনীতি হয়, বাংলায় এমন কোনো বিষয় নেই যে রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু মানুষকে বাঁচানো দুরস্থ, উল্টে চিকিৎসার নামে রাজনীতি আর ব্যবসা চলছে। বাম জমানা পেরিয়ে গেছে, তৃণমূল জমানা আজ অনেকটা এগিয়ে গিয়েছে, সরকার বদলেছে, স্বাস্থ্যমন্ত্রীর নাম বদল হয়েছে, কিন্তু এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বদল ঘটেনি। আর স্বাস্থ্যমন্ত্রীর নাম আগে বদল হয়েছে, বিগত এতগুলো বছর ধরে একটাই স্বাস্থ্যমন্ত্রীর নাম, একজনই স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী। নামে কিছু সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, কিন্তু সেগুলোর চেহারা আসলে কেমন, আজ তার পর্দাফাশ করব। গতকাল আমরা দেখিয়েছিলাম মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের চিকিৎসা করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর উপক্রম 20 থেকে 21 জনের। 24 ঘন্টাও কাটলো না, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছবিটা সামনে এলো। দুদিনে সেখানে 7টা শিশুর প্রাণ চলে গেছে। 3রা জুলাই 3 জন, 4ঠা জুলাই 4 জন শিশু মারা গেল। কারণ হিসেবে উঠে আসছে কি, রেফার রোগ। ঠিকই শুনছেন, ডিসেম্বরের পর জুলাই, 7 মাসে ফের পরপর শিশু মৃত্যু। আবারও সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটা এই মুহূর্তে আইসিইউতে রয়েছে। আমি জানি না কোন ওষুধে এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ হয়ে সোজা হয়ে দাঁড়াবে, আর স্পষ্টভাবে ছানি কাটিয়ে সোজা চোখে দেখতে পাবে যে রাজ্যের মানুষের কি পরিণতি, তারা কোথায় যাচ্ছেন, কোথায় গিয়ে কি পরিষেবা পাচ্ছেন, আর কবে দেখতে পাবে বাংলায় আইসিইউতে থাকা এই স্বাস্থ্য দপ্তর। ধুলিয়ান থেকে এসেছি জমিপুর থেকে এসেছি বহরমপুর, 3 জায়গায় রেফার হচ্ছে। অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি মানে অফিসিয়ালি বলতে পারছি না বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। ডাক্তার পর্দা দেখতে গেলে বলে আমি পর্দা দেখি, যদি চোট হয়ে থাকে তো পর্দার ওই ওষুধটা দিতে চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে গেল। অপারেশনে ব্যবহৃত ওষুধেই কি তার মানে গলদ? এইভাবে যদি ওষুধে গলদ বেরোয় তাহলে কতজন রোগী ক্ষতিগ্রস্ত আরো হতে পারে। আর ডাক্তারবাবুরা তো সেই কোনো রকম একবার আসে, কোনো রকম দেখি চলে গেল বাস। আর সিস্টাররা তো দেখাই না, যত আয়াদি কাজ চালাচ্ছে। গত ডিসেম্বরে এই মুর্শিদাবাদ হাসপাতালে 24 ঘন্টায় প্রায় 11 জন শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। আর আজ আরও একটা জুলাই, গত দুদিনে 7টা শিশুর প্রাণ গিয়েছে। কারণ কি, প্রথমে শোনাবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, তিনি কি বলছেন, এবং একই সঙ্গে হাসপাতালে যারা চিকিৎসাধীন সেই রোগীর পরিজনেরা কি বলছেন দেখুন। যেসব শিশুদের এখানে পাঠানো হয় তারা খুবই সঙ্গীন অবস্থায় আসে। তারা সঙ্গীন বলতে যে টাইমে আসা উচিত ছিল, যে সে আমি মানে আনলে পরে বাঁচানোর ব্যবস্থা করা যেতে পারতো, তার থেকে অনেক দেরি করে ডিলেড রেফার হয়। আর গোল্ডেন আওয়ার, যেটা আমি বারবার বলি, যেটা যে সময়টা ট্রিটমেন্টটা পেলে বাচ্চাদের বাঁচানো যায় বা যে কোনো প্রসূতিকেও বাঁচানো যাওয়া, যে কোনো মানুষও বাঁচানো, সেই গোল্ডেন আওয়ার্সটা আমরা পাই না। সেইটাই জন্য হয়তো কোনো ইস্যু খারাপ হয়ে থাকবে। কিন্তু এই পর্যন্ত অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি মানে অফিসিয়ালি বলতে পারছি না বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। আমার স্ত্রীর ডেলিভারি হয়েছিল বহরমপুরে নার্সিংহোমে, এখানে রেফার করেছিল, তাই মেডিকেলে এখানে করেছে। ও একটা মানে জটিল কেস ছিল, এখানকারই ডাক্তার দেখাতাম, ভালো ডাক্তার। বাচ্চা আসার আগে অনেক সমস্যা ছিল, সে কারণে আমরা সাহস পাইনি ওখানে যেতে, ওই ডাক্তারের আন্ডারে করেছি। আমাদের তো বাচ্চার কেস না, সিজার করা হয়েছিল, ফিস্টুলার যে নাড়িটা হয় নাড়িটা কাটা হয়েছে, ঠিক আছে। লালবাগ হসপিটালে দেবাশিস বিশ্বাস ওটা কেটেছে, পরে যে যখন এখন বলি তখন ওরা অস্বীকার করে, এখানে রেফার করেছে। রেফার করে এখানে এমার্জেন্সিতে ভর্তি হয়ে অপারেশন হওয়ার কথা, কিন্তু আজকে আপনার 27 তারিখের আগে এখানে এসছি, আর 18 তারিখে আপনার সিজার হয়েছিল। এখন পর্যন্ত কোনো খবর নেই, ডাক্তারই 2 সপ্তাহ নাকি আসবে না। গত 22শে শনিবার রাত্রে বেলডাঙাতে বাচ্চা হয়েছিল। ওখান থেকে অক্সিজেন
কম আছে, বাচ্চা নিতে পারছে না, বাইরেকার অক্সিজেন বলে ট্রান্সফার করলো। ট্রান্সফার করার পরে ওনাকে নিয়ে আসলাম আমরা, নিয়ে আসার পরে ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার পরে আর তো আমাদের কোনো দেখা সাক্ষাৎ তো হয় না, বাচ্চাদের দেখা সাক্ষাৎ আর হয় না। কালকে পর্যন্ত বলল বাচ্চা ভালোর দিকে নেই, দেখা যাক যদি ওপরবেলা ইচ্ছা করে তাহলে হয়তো বেঁচে যেতে পারে। আর এই জায়গায় আমাদের প্রশ্ন, আসল কারণটা কি? গল্পটা বোধহয় আসলে লুকিয়ে আছে অন্য জায়গায়। কেন বারবার মুর্শিদাবাদ? মুর্শিদাবাদের 5 মহকুমা, বহরমপুর, ডোমকল, 5টা মহকুমা হাসপাতাল সেখানে রয়েছে। সাগরদিঘি, ডোমকল এবং জঙ্গিপুরে 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। এরপরে বেলডাঙ্গা, ফারাক্কা থেকে সদ্যজাতদের সেখানে রেফার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ দূরত্বটা দেখতে গেলে প্রায় 90 কিলোমিটার রাস্তা। এই 90 কিলোমিটার পথ পেরিয়ে তাদেরকে চিকিৎসা করতে আসতে হচ্ছে এবং এতটা দূর রাস্তা, এতটা পথ পেরিয়ে এসে চিকিৎসা করতে অনেকটা সময় চলে যাচ্ছে। বিভিন্ন ব্লক থেকে, মহকুমা থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রোগী আসায় বাড়ছে চাপ। 65টা বেডে 150 জনেরও বেশি শিশু ভর্তি রয়েছে এই মুহূর্তে। সেক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হচ্ছে, এটা হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর পর, এতগুলো শিশু মৃত্যুর পরও স্থানীয় সাংসদ তিনি আজ কি বলেছেন দেখুন। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না। কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে। আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে। আর ওদেরটা যদি আমরা করি, যার বাড়িতে একটা বাইক আছে পাবে না, একটা সরকারি চাকরি করে পাবে না, মাথায় একটা ছাদ আছে পাবে না। অর্থাৎ 9 কোটির জায়গায় মাত্র 1 কোটি লোক পেত সম্ভবত, এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত। আমরা দয়া চাই না, ভিক্ষা চাই না, আমরা চাই সব পরিবার পাক। তাই 9 কোটি পরিবারের মানুষ এর জন্য সাহায্য পেয়েছে। আমাদের সব টাকা কেটে নিয়ে যাচ্ছ তোমরা। বলছে আয়ুষ্মান ভারত করেনি, কেন করবে? কিছু একটা ত্রুটি হচ্ছে, আর এই ত্রুটিগুলো আমরা বিষয়গুলো নিশ্চয়ই দেখবো আর কি। যদিও আমি আমার নির্বাচন চলাকালীন আমার যে মনের ইচ্ছা যে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা জঙ্গিপুর লোকসভাকে যেন ঢেলে সাজাতে পারি, আমি সেই উদ্যোগে আমি বলতে পারেন আমি সামনে সোমবার থেকে তা আমি নেমে পড়বো আর কি। আমি বলছিলাম বহরমপুরের মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের বক্তব্য শোনাবো, কিন্তু ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম। আমার টিম ভুল করে চালিয়ে ফেলেছিল, কিন্তু খলিলুর রহমানের বক্তব্যটাও শোনা গেল। প্রশ্ন এই জায়গাতেই যে মুখ্যমন্ত্রী সবই জানেন, তিনি বলেন যে রাজ্যের স্বাস্থ্যের প্রকল্প অনেক বেশি উন্নত, সেখানে অনেক বেশি পরিষেবা দেওয়া যায়। আমি জানি না স্বাস্থ্যসাথী নিয়ে বর্তমানে যে ধরনের অভিযোগগুলো আসছে সেগুলো স্বাস্থ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে কিনা, এবং এই যে রেফার রোগ জানিয়ে তিনি প্রকাশ্যে ওই ক্যামেরার সামনে প্রেস কনফারেন্সে প্রকাশ্যে তিনি একাধিকবার কড়া বার্তা দিয়েছেন, তারপরও এখনো পর্যন্ত এই রেফার রোগ চলছে, সেটা স্বাস্থ্যমন্ত্রী ওরফে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিনা আমার জানা নেই। আর যদি এখনো পর্যন্ত 2011 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই সমস্যার সমাধান না করতে পারেন তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে, তাহলে প্রশ্ন একটাই আমাদের, যে আমরা শুরু থেকে সকাল থেকে তুলে আসছি, তাহলে স্বাস্থ্য মন্ত্রকটা ছেড়ে কেন দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন অন্য স্বাস্থ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করছেন না তিনি? বারবার একই ধরনের ঘটনা ঘটছে, বারবার খবরের শিরোনামে আসছে, কখনো ছানি, কখনো শিশু মৃত্যু, আর রেফার রোগ বোধহয় কখনো কোনো সময় তাতে বিরতি পড়ছে না। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে আমি সরাসরি তাদের সঙ্গে আলাপ করে নেব। রয়েছেন বিজেপির তরফ থেকে বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন রাজনৈতিক কর্মী এবং শাসকের পক্ষে যিনি বলবেন অনিন্দু সিনহা রয়। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন 2 ডাক্তার, রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর তন্ময় মুখার্জি এবং রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমার প্রথম প্রশ্ন তন্ময়বাবু আপনার কাছে, দীর্ঘদিন ধরে এই একই ধরনের ঘটনা, একই জিনিস চলে আসছে,
প্রতিবার মুখ্যমন্ত্রীকে আমরা দেখি কড়া বার্তা তিনি দিচ্ছেন, তারপরও এমন কি সমস্যা রয়েছে, এমন কোন জটিলতা রয়েছে যে কারণে না তো রেফার রোগে রাশ টানা যাচ্ছে, না তো পরিষেবা উন্নত করা যাচ্ছে, না তো পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নার্স সেখানে অ্যাপয়েন্ট করা যাচ্ছে, তারপরে মরার ওপর খাড়ার ঘা, যে ধরনের ফ্লুইড অর্থাৎ তরল পদার্থ ব্যবহার করা হচ্ছে ছানি অপারেশনের পর, তাতে এতজন লোক অন্ধ হতে বসেছেন, সমস্যাটা কোথায়? দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনি অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছেন। একটা দেখুন, যে কোনো হাসপাতালে এরকম ঘটনা ঘটলে যে অনেক শিশুর মৃত্যু হচ্ছে, তো সেখানে একটা তদন্ত কমিটি হয়। তো আমাদের রাজ্যে হয়েছে, এই হাসপাতালেই 6 মাস আগে গত বছরের ডিসেম্বর মাসে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তখন আমরা শুনেছি তদন্ত কমিটি হয়েছে। আজকে আপনারা মুখ্যমন্ত্রীকে এত প্রশাসনিক বৈঠকে এত দেখেন মিডিয়াকে নিয়ে উনি করছেন, আজকে সেই তদন্ত কমিটির রিপোর্টটা কি মানুষের সামনে এসছে? আমরা কি জানি যে কেন ডিসেম্বরে গত বছরে অতজন শিশু মারা গিয়েছিল? আর যদি সেটা না আসে, আর যেটা ভুল হয়েছে সেটা যদি ঠিক না করা হয়, তাহলে এরকমই হবে, বারে বারে একই রকম ঘটনা ঘটবে। আবার 6 মাসের মধ্যে দেখুন সেই মুর্শিদাবাদ হাসপাতালে একের পর এক শিশু মৃত্যু। এবার আপনি যেটা বললেন যে রেফার রোগ, দেখুন রেফারটা আপনি দুরকমভাবে বলতে পারেন, যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল যেগুলো বলা হচ্ছে, আপনি যে মুর্শিদাবাদে আছে বলছেন, এই সাগরদিঘি, দমকল, জঙ্গিপুর, আপনি গিয়ে দেখবেন ওখানে হয়তো পরিকাঠামোই নেই, চিকিৎসক পর্যাপ্ত পরিমাণে নেই, নার্স নেই, অনেক সময় ডাক্তাররা কিন্তু বাধ্য হয়ে রেফার করতে হয়। আজকে যে ওখানকার যে প্রিন্সিপাল বলছেন গোল্ডেন পিরিয়ডটা পার হয়ে গেছে, গোল্ডেন পিরিয়ড মানে কি? মানে যত তাড়াতাড়ি রেফার করা উচিত ছিল দেরি করে রেফার করা হয়েছে, বাচ্চা আস্তে আস্তে আরও খারাপ হয়ে গেছে, আমরা বাঁচাতে পারিনি। তাহলে কি হচ্ছে? তাহলে রেফারটা করতে হচ্ছে কেন? তাহলে সেখানে যদি ব্যবস্থা থাকে তাহলে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যদি ব্যবস্থা না থাকে তাহলে মুখ্যমন্ত্রী বলুন আমরা ওখানে নীল সাদা রং করেছি, সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো ব্যবস্থা রাখিনি, সেই জন্য রেফার হচ্ছে। আর একটা কথা বলবো যে আপনি আরেকটা ইস্যু যেটা বললেন, সুপার স্পেশালিটি মানে তো শুধুমাত্র নীল সাদা রং করা নয়। আমি নিজে বাঁকুড়ার ক্ষেত্রে দেখেছি কেন্দ্রের প্রকল্পে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, সেখানে শুধুমাত্র দামি মানে হাসপাতালটা তৈরি হয়েছে, দামি যন্ত্র পড়ে রয়েছে, ওখানকার লোকজন বলছেন যে এটাকে এখনো মেনটেন্যান্স শুরু হয়নি, কাজ শুরু হয়নি, এরপরে এক্সপায়ারি ডেট চলে যাবে। মানে শুধু নীল সাদা রং মানে তো সুপার স্পেশালিটি নয় না। দেখুন, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা কেন্দ্রের পয়সায় হয়েছে, কিন্তু রাজ্য সরকার সেটা ব্যবস্থা করেনি। কিন্তু রাজ্য সরকার যেগুলো বলেছে যে আমরা 40টা সুপার স্পেশালিটি করেছি, সেগুলো কেমনভাবে হয়েছে জানেন? হয়তো জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নাম চেঞ্জ হয়ে গেল জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল, আর নীল সাদা রং হয়ে গেল। এবার সুপার স্পেশালিটিটা কি? স্পেশালিটির ওপরে স্পেশালিটি, মানে সেখানে ব্রেনের সার্জারি হবে, হার্টের সার্জারি হবে, সেখানে কার্ডিওলজি থাকবে, নেফ্রোলজি থাকবে, আর এই সমস্ত ডিপার্টমেন্ট থাকলে সেই মহকুমা বা সেই জেলার রোগীকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না, এমনকি কলকাতা আসারও প্রয়োজন পড়ে না। খুব হচ্ছে এমন হয়তো হতে পারে কারণ কিডনি ট্রান্সপ্লান্ট হবে, তাকে হয়তো কলকাতায় আসতে হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে ওগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল নয় বলে মানুষকে এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় একটু চিকিৎসার জন্যে। মনে রাখবেন, আমাদের বাংলা ছিল চিকিৎসা সব থেকে এগিয়ে। স্বাধীনতার পরে সেই সময়ে অন্য রাজ্য থেকে আমাদের বাংলায় ট্রিটমেন্ট করাতে আসতো মানুষ। আজকে আমরা এমন অবস্থা হয়েছে, এখানকার মানুষ যেতে হয় ভেলোরে, যেতে হয় সাই বাবা হাসপাতালে, যেতে হয় মুম্বাইতে। কি জন্যে? একটু কম পয়সায় চিকিৎসা পাবো, এইটুকুই তাদের দাবি। সেইটা হচ্ছে পর্যন্ত করতে পারেনি, এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। কম পয়সা চিকিৎসা, বেশি পয়সায় এই যে মেটিয়াপুর যে সুপার স্পেশালিটি হাসপাতাল, এটা তো সুপার স্পেশালিটি হাসপাতাল, সেইখানে নাকি ফ্লুইডের মধ্যে সমস্যা রয়েছে, সেই ফ্লুইড দেওয়ার জন্য মানুষ অন্ধ হয়ে গেছে। মুর্শিদাবাদ নিয়ে কথা বলছি, আমি আসবো অরিন্দম বিশ্বাসের কাছে। মুর্শিদাবাদের এখানে তো তিনখানা সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তিনটে। এছাড়া প্রত্যেকটা মহকুমা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে 5টা মহকুমা রয়েছে, সেই 5টা মহকুমাতেই 5টা মহকুমা হাসপাতাল রয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও তারপরও এত রেফার রোগ হচ্ছে, দূর দূর থেকে মানুষ আসছে, 90 কিলোমিটার রাস্তা উজিয়ে ফারাক্কা থেকে আসছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। কেন? না, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে ইমপ্রুভমেন্টটা হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। 34 বছরে বাম শাসনে স্বাস্থ্য ব্যবস্থাটা কীভাবে ভেঙে গেছিলো আমরা সব জানি, কিন্তু একটা আশা আলো ছিল যে মুখ্যমন্ত্রী আসার পর একটা নতুন দিক দেখতে পারবো স্বাস্থ্য ব্যবস্থায়। কিন্তু একই রকম আপনি রেফার রোগ বলছেন, আমি আরেকটা কথা বলি, ভালো চিকিৎসককে পিজির মধ্যে বসিয়ে রাখছো, তাকে ট্রান্সফার করছো না,
তাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছ না, 3 বছর বাদে বাদে ট্রান্সফার পলিসি মেনটেন করছো না, সেইখানে জালিয়াতি করছো, সেই জায়গায় করতে গেলে কনসেন্ট্রেশনটা কলকাতায় হচ্ছে। এই ট্রান্সফার পলিসিটাকে এবার পরিষ্কার করে মুখ্যমন্ত্রী বলুক যে আমরা পিজিতে এরম ডাক্তার আছে, কেউ 16 বছর 14 বছর 12 বছর কাটিয়ে গেছে, কেন তারা ওই জায়গায় পড়ে রয়েছে, তাদের ওইখানে যারা পেশেন্ট লট হয়ে গেছে, এরপরই পিজি থেকে বেরিয়েই তারপর একটা প্রাইভেট নার্সিংহোমে তারা ঢোকে। আমার বক্তব্য স্পষ্ট যে এইবার এই ব্যাপারে করা হোক। যন্ত্রপাতি, প্রথম হচ্ছে একটা হাসপাতাল চালাতে গেলে রং শুধু না, যন্ত্রপাতি লাগে, ডাক্তার লাগে, সেই পরিকাঠামো এবং ডাক্তারদের থাকার যে ব্যবস্থাগুলো সেইগুলো ঠিক করা হোক। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভালো নয়, সামান্য ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি বারবার বলছি, যেখানে প্রশান্ত সুরের মতন একজন মুখ্যমন্ত্রী ছিলেন, শেষ করে দিয়ে গেছিলেন স্বাস্থ্য ব্যবস্থাটা, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এসে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা অস্বীকার করার নেই, কিন্তু একই জায়গায় যে ইমপ্রুভমেন্টটা 11 বছরের মধ্যে হওয়া দরকার ছিল সেটা কিন্তু হয়নি। এবং কিছু ক্ষেত্রে বারবার প্রমাণিত হচ্ছে যে সুপার স্পেশালিটি নামে সুপার স্পেশালিটি কাজে হয়নি। আরেকটা কথা আমি বারবার বলছি, মানুষকে যেখানে গ্রামের ব্যাপারে 3টে জিনিসে আটকাতে হবে, হার্ট অ্যাটাকে যাতে না মারা যায়, সাপের কামড়ে যাতে না মারা যায়, আর তার সাথে কিডনি রোগে, সেইখানে আজকে যে ডায়াবেটিস, এক একটা হাসপাতালে এক একটা দিন কার্ডিওলজি বসছে, একটা দিন কবে গেলে ডায়াবেটিস পাবে, এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা ফ্যাসিলিটিগুলো পাওয়া যায়। সুপার স্পেশালিটি মানে কিন্তু তাই, অপারেশনও হবে, মেডিসিনও হবে, নেফ্রোলজিও হবে, কার্ডিওলজিও হবে, এন্ডোক্রিনোলজি হবে, সেই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না, গ্রামের মানুষকে শহরে আসতে হচ্ছে, এটা দুঃখের। আমি একদমই তাই, আমি এই জায়গা থেকে আমি আসবো। আমি অনিন্দ্যবাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই মদন মিত্র তিনিও আমাদের সঙ্গে থাকবেন। মদন মিত্রর কাছে যাওয়ার আগে আমি এবার অনিন্দ্যবাবুর কাছে উত্তরটা নিয়ে নেব। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে রেফার রোগ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম স্বাস্থ্যমন্ত্রী এমন একজন, মানে মুখ্যমন্ত্রী কাম স্বাস্থ্যমন্ত্রী এমন একজন যিনি নিজে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উপর খুশি ছিলেন না। এসএসকেএম পিজির স্বাস্থ্য ব্যবস্থা এবং তাদের ট্রিটমেন্টের যে প্রসেস পদ্ধতি, তাতে নিজে মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি নিজে বলেছেন সেটাও প্রকাশ্যে যে তার ভুল চিকিৎসা করা হয়েছে। তারপরও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তারপর কোনো এনকোয়ারি কমিশন বসেছে কিনা, কোনো শাস্তি হয়েছে কিনা, না সেটা জানা যায়নি। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে তার ভুল চিকিৎসা হয়েছে। যে মুখ্যমন্ত্রী তিনি জানেন যে এখানে রেফার রোগ রয়েছে, তিনি প্রকাশ্যে বলছেন মঞ্চের ওপর থেকে ক্যামেরার সামনে, তারপরও রেফার রোগের কোনো ট্রিটমেন্ট হলো না। এই রেফারটা এক প্রকারের রোগ হয়ে দাঁড়িয়ে রইল। মুখ্যমন্ত্রী রেফার রোগ নিয়ে কি বলেছিলেন, এই রেফার যে কালচার, সংস্কৃতি, রেফার কালচার, তা নিয়ে আমি একবার একটা বক্তব্য শোনাবো, তারপর আমি আসছি অনিন্দ্য সিনহা রয়ের কাছে। আপনারা কি দয়া করে রেফারেল কেস কমাবেন? প্রেগনেন্ট মাদারকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন, আর 5 ঘন্টা 6 ঘন্টা ধকল সহ্য করতে না পেরে সে যখন কলকাতায় এসে পৌঁছচ্ছে, অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই মারা যাচ্ছে। এটা কি আপনাদের পক্ষে ভালো? দেখে নাও তো এরকম কোনটা কেস রেফারেল করেছে, আর সেই কেসে মাদার মারা গেছে বিকজ এতটা জার্নি এবং সব কিছু। এর জন্য তো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত। কেন আমি প্রেগনেন্ট মাদারকে পাঠাবো এইভাবে? যদি 99% আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি হয়ে থাকে, তাহলে হোয়াট ফর যারা মারা গেছে আর যে রেফার করেছে তার উচিত দায়িত্ব নেওয়া, দুজনে দায়বদ্ধতা তাদের থাকা উচিত। অনিন্দ্যবাবু, মুখ্যমন্ত্রী তো নিজেই জানেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিজেই জানেন তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েও তিনি তার ভুল চিকিৎসা হয়েছিল। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হচ্ছে, কাঠগড়ায় সুপার স্পেশালিটি হাসপাতাল শহর কলকাতার, তারপরও কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি এনকোয়ারি হয়েছে, কি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যারা ভুল চিকিৎসা করেছেন, আমরা জানি না আজ পর্যন্ত। ঠিক যেরকমভাবে বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছিলাম আমরা আজ পর্যন্ত জানতে পারিনি, সেরকম কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীও যিনি, তার কেন ভুল চিকিৎসা হয়েছিল সেই উত্তর আমরা আজ পর্যন্ত জানতে পাইনি। কিন্তু ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে এটা রেফার রোগের জায়গায় পৌঁছে গিয়েছে। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আটকাতে হবে, তার সব রকমের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। তারপরও তো একই জিনিস হচ্ছে। তাহলে কি হয়, ধরে নিতে হবে
যেরকম পুলিশের বিষয় নিয়ে আমরা প্রশ্ন করি, তাহলে ধরে নিতে হবে যে গোটা স্বাস্থ্য দপ্তরটা মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে আর নেই। কোনো ডাক্তার, কোনো স্বাস্থ্যকর্মী তারা আর মুখ্যমন্ত্রীর কথা শুনে চলছেন না। আর না হয় বুঝতে হবে কি, দুই, মুখ্যমন্ত্রী যা বলছেন পুরোটাই আসলে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যা বলছেন পুরোটাই আসলে আই ওয়াশ, মানে বলতে হয় তাই বলছি ক্যামেরার সামনে, কিন্তু আসলে ক্যামেরা সরে গেলে হয়তো বলছি না এরকম যেটা চলছে সেরকমই চলবে। কোনটা বলুন তো, কোনটা সত্যি? 2011 সালের পরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে এলেন, তার আগের স্বাস্থ্যের কী অবস্থা ছিল আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনিও জানেন। সেখানে মানে সাধারণ মানুষ যেতে ভয় পেতেন, যেতে পারতেন না, এত দুর্গন্ধ থাকতো, কোনো চিকিৎসা হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অনেক নতুন নতুন অনেক আপনার যেগুলো দরকার সেই আপনার মেশিন সেগুলো নিয়ে আসলেন। তার সঙ্গে ফেয়ার প্রাইস শপ সেটাও ব্যবস্থা করলেন, যাতে আমাদের মতো সাধারণ মানুষরা ওষুধটা কিনতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছেন, সমস্ত কিছু করে দিয়েছেন। আপনি বলবেন, তারপরে বলবেন নিশ্চয়ই, আপনার সময় বলবেন, নিশ্চয়ই আপনার সময় বলবেন। মানুষ হচ্ছে পাইলসের সার্জারি, হার্নিয়া সার্জারি স্বাস্থ্য সাথীতে করার জন্য নার্সিং হোমে যাচ্ছিল। আচ্ছা, আপনার তাদের ভরসা নেই সরকারি হাসপাতালের উপরে, এখন সেটা বন্ধ করে দিয়েছে সরকার। সেই জন্য আপনি জানেন, আপনি যে হসপিটালে আছেন সেখানে প্রত্যেকদিন কত লোক অ্যাডমিশন নেয়, আর পিজিতে, আরজি করে, ন্যাশনালে কত লোক অ্যাডমিশন নেয় আপনি নিশ্চয়ই জানেন। কত লোক আপনারা দেখেন আর কত লোক ওখানে দেখেন, আপনারা এটাও জানেন, আপনারা এটাও জানেন স্বাস্থ্যসাথী কাজ করছে না। আমি আপনাকে মানুষের কাছে স্বাস্থ্যসাথী থাকে, যে হসপিটালে হচ্ছে প্রাইভেটে যাওয়ার জন্য একটা কথা শুনে নিন। ভ্যালিড পয়েন্ট, না না ভ্যালিড পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট, নরমাল ডেলিভারি হয় না না ভ্যালিড পয়েন্ট, এটা ভ্যালিড পয়েন্ট। তো যদি আমার কাছে না যদি আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে, আমি চাইলাম যে আমার বাড়ির সামনে সুপার স্পেশালিটি হাসপাতাল নেই, আমি কোনো বেসরকারি নার্সিং হোমে যাব, তাহলে সেখানে তো আমি যাব, আমি কার্ড দেখাবো, আমি ট্রিটমেন্ট পাবো। তাহলে এমন কোথায় কি সমস্যা হচ্ছে যে তাদেরকে 90 কিলোমিটার 100 কিলোমিটার উজিয়ে এসে না না তাদেরকে সরকারি হাসপাতালে আসতে হচ্ছে, এবং সেখানে তারা শুনছেন বেড নেই, অক্সিজেন নেই, বেড নেই, ট্রিটমেন্ট হবে না। কেন হচ্ছে? কেন হচ্ছে এটা? কেন হচ্ছে এটা? ডেঙ্গুর পেশেন্ট ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি করে বাড়ির লোকজন ড্রেনের পাশে শুয়ে আছে। আমি তখন দেখে বললাম যে বাড়ির লোকজন বাড়িতে যাওয়ার সময় ডেঙ্গু নিয়ে বাড়ি যাবে। আমি আসবো, আমি দুজনের কাছেই আসবো। আর তবে অপরের কাছে আসার আগে আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন মদন মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা, বিধায়ক। মদনবাবু, আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন, আমার সঙ্গে রয়েছেন মদন মিত্র, হ্যাঁ মদনবাবু, আমার কাছে সরাসরি প্রশ্ন, সরকারি হাসপাতালের যে অবস্থা জানি আমরা আলোচনা করছি আজকে, নামে সুপার স্পেশালিটি হাসপাতাল, এক একটা জেলায় 2-3টে করে সুপার স্পেশালিটি হাসপাতাল দেখতে পাচ্ছি, কিন্তু পরিষেবার এরকম ভয়াবহ অবস্থা কেন, যেটা নিয়ে আমরা বারবার প্রশ্ন করছি। কি কোন জায়গায় সমস্যা হচ্ছে, জটিলতা কোথায়, জটটা কোথায়? দেখো, একটা কথা বলি, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, আগামী 50-100 বছরেও সেই কাজের মূল্যায়ন করে শেষ করা যাবে না। তিনি সুপার স্পেশালিটি, এসডিইউ, আইসিইউ, আইটিইউ এবং বিশেষ বিশেষ সমস্ত ব্যবস্থা নিয়ে সুপার স্পেশালিটি হসপিটালগুলো করেছেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখছি যে মালদায় বা মুর্শিদাবাদে মাঝে মাঝে শিশু মৃত্যু ঘটছে। তবে শিশু মৃত্যুর ঘটনা, এটা যখন সিপিএমের আমল ছিল তখন আমি যুবর প্রেসিডেন্ট ছিলাম, তখন বাঁকুড়ায় এক এক দিনে 25 জন 30 জন করেও মারা গিয়েছিল, এবং সব ডেলিভারির পরে ম্যাল নিউট্রিশনের জন্যে। কারোর 1 কেজি, কারোর 1200 ওজন হয়েছিল, বাচ্চাগুলোকেও বাঁচেনি। ফলে ইট ইজ নট এ নিউ থিং, বাট ভেরি আনফর্চুনেট। মানে ব্যাপারটা হচ্ছে, মমতা ব্যানার্জি তো অপারেশন করবেন না, মমতা ব্যানার্জি সব ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু ডাক্তারদের এই যে গার্ডের নিচের খবরটা এসছে, পরে ডাক্তারদেরও দেখতে হবে, ওষুধ দেখতে হবে, এক্সপায়ারি ডেট দেখতে হবে। এটা কি মমতা ব্যানার্জি দেখবেন? এক্সপায়ারি ডেট দেখতে হবে, অ্যানাস্থেসিয়া ঠিক মতো হলো কি না, এবং সব ব্যাপারটা নিজের মানে বুঝিয়ে, না বুঝলে এখন আর চলবে না, বুঝিয়ে করতে হবে। বাট
তুমি যদি আমার ইন্ডিভিজুয়াল হিসেবে জিজ্ঞেস করো, আমি মনে করি যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের, মর্মান্তিক। বিশেষ করে শিশুগুলো যারা বড় হতেই পারলো না, তাদের মৃত্যু খুবই দুঃখের। এবং আমার থেকেও বেশি বেদনা যিনি পাচ্ছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি রেয়াত করছেন না। তিনি চেষ্টা করছেন ব্যাপক রদবদলের মধ্যে দিয়ে, পুলিশে বলুন, স্বাস্থ্যে বলুন, কোথাও কোনো ফাঁক থাকলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসুবিধা। আপনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করার করেছেন সেটা তো ঘটনা, যে স্বাস্থ্যমন্ত্রী নিজে তো আর চেক করবেন না যে এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে কিনা, আর ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা। আপনি যার কথা বলছেন মদনবাবু, সেই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার নিজের চিকিৎসা ভুল হয়েছে এ রাজ্যে। একসময় আপনি দায়িত্ব নিয়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন, বহু মানুষকে বেড পেতে সাহায্য করেছেন, সেদিন তো নেই। এ রাজ্যে মুখ্যমন্ত্রীর পর্যন্ত ভুল চিকিৎসা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সেটা বলেছেন। এরপরও তো হুঁশ ফেরেনি, আর কবে ফিরবে? এর দায় কে নেবে? দেখো, দায়ীকে তো আমি বলতে পারবো না, কারণ আই এম অ্যাবসলিউটলি অ্যান আউটসাইডার অ্যান্ড আই এম এ লেম্যান। আই এম নাইদার এ ডক্টর নট অ্যান ইনসাইডার। ফলে এক্ষেত্রে কি হয়েছে না হয়েছে এটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন। মুখ্যমন্ত্রী তার নজর এড়ায় না কিছু, এবং তিনি নিশ্চয়ই দেখবেন। তবে হাসপাতালে যদি ল্যাপসেস হয় কোনো কারণে, সেটা অত্যন্ত দুঃখের। এবং এখন তো প্রায় প্র্যাকটিক্যালি চিকিৎসা থেকে শুরু করে সবই ফ্রি হয়ে গেছে। খাওয়া দাওয়া, রেশন, শিক্ষা, ব্যাংকের টাকা, তারপরে স্বাস্থ্যসাথী, খাওয়া, চাল, রেশন সবই ফ্রি হয়ে গেছে। ফলে ডাক্তারদের কাছে আমার অনুরোধ যে আপনারা আরও বেশি, আরও সিরিয়াসলি আপনারা দেখুন। কারণ মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করতেন, উনি কিন্তু 24/7 কাজ করছেন, উনি কিন্তু 24 ঘন্টা কাজ করছেন। সেখানে কেউ যদি রুটিন মাফিক ডিউটি করেন, তাহলে ন্যাচারালি সেখানে আমাদের একটা আবেদন থাকবে, যে মানবিকতার আবেদন, যাতে এই ধরনের অপমৃত্যু বন্ধ করা যায়। আমি বুঝতে পারছি আপনি মানবিকতার কথা বলছেন, মুখ্যমন্ত্রীর লাগাতার পরিশ্রমের কথা বলছেন। আমার প্রশ্ন মদনবাবু, আপনি আমার খুব স্পেসিফিক প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে রেফার রোগ বলছেন, মুখ্যমন্ত্রী রেফার রোগ নিয়ে নিজে বার্তা দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন রেফার রোগ নিয়ে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম, শোনালাম আরও একবার প্রেস কনফারেন্স করে ক্যামেরার সামনে তিনি বার্তা দিয়েছেন যে কেন রেফার রোগ হচ্ছে। তারপরও তো রেফার রোগ হয়ে যাচ্ছে। আমি বলছি আটকাচ্ছেটা কোথায়? আপনি বলছেন চিকিৎসককে দেখতে হবে, চিকিৎসক কীভাবে দেখবে? কোনো পদক্ষেপ তো নেওয়া হচ্ছে না। সরকারি হাসপাতাল, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? বারণ করার পরও রেফার রোগ আজ পর্যন্ত, এখনো পর্যন্ত চলে যাচ্ছে। সমাধান তো কিছু হয়নি মদনবাবু। দেখো, মুখ্যমন্ত্রী রেফার শুধু করতে বারণ করেননি। মুখ্যমন্ত্রী বলেছেন যে রেফার যদি করতেই হয়, তাহলে তোমাকে কন্ট্রোল রুমে খবর নিতে হবে, এবং কোন হাসপাতালে তুমি দেখে নেবে তোমার কম্পিউটার দিয়ে কন্ট্রোল রুমের চেহারা, যে হাসপাতালে বেড খালি আছে, যেখানে গেলে ঘুরতে হবে না, সেই হাসপাতালেই তুমি পাঠাবে। আদারওয়াইজ রেফার করবে না যতক্ষণ না পর্যন্ত রোগীর একটা বেডের ব্যবস্থা হয়, এবং সে যেন নার্সিংহোমে গিয়ে পচে না মরে, দালালের পাল্লায় না পড়ে। এখন হয় কি, ডাক্তাররা দেখলেন যে অন্য জায়গায় একটা, ধরুন সে ফর এক্সাম্পল চিত্তরঞ্জনে একটা বেড আছে, কিন্তু যখন উনি পাঠালেন ততক্ষণে আরেকটা পেশেন্ট ভর্তি হয়ে গেছে। মানে পশ্চিমবঙ্গে মানুষ সিপিএমের আমল থেকেই এত রুগ্ন, এত জীর্ণ এবং মন্বন্তরের মতো তারা খাবার পায়নি। এখন তো ধরুন মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত রকম 5 টাকার মা ক্যান্টিন কি নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তভাবে চেষ্টা করছেন যে সব মানুষ যেন পুষ্টিবান হয়, তাদের শরীরে যেন ন্যূনতম পুষ্টি হয়, ম্যাল নিউট্রিশনে কাউকে মারা না যেতে হয়। কিন্তু আমি এইটুকুনি বলবো যে সরকারের তরফে কোনো গাফিলতি আছে আমি মনে করি না। তবে হাসপাতালের যারা অপারেশন করছেন, চিকিৎসা করছেন, তাদের কাছে আমার আবেদন, এটাকে শুধুমাত্র চাকরি না মনে করে, এটাকে সেবাই পরম ধর্ম। নাইটিঙ্গেল যেমন করে হাতে ক্যান্ডেল নিয়ে যেতেন, সেই রকম ডক্টরস ডে মনে রাখবেন। আমরা ইন্টারন্যাশনাল ডক্টরস ডে পালন করি, মানে আজকে ডাক্তারবাবুদের দিন।
তার মানে কতটা আমরা সম্মান করি আপনাদের। আপনারা সেই দিকে তাকিয়ে আপনারাও তো একটা চ্যালেঞ্জ নিতে পারেন যে আমরা মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেবো যে না, আমাদের হাতে একটা মানুষও মরছে না। মদন ভাই, একটা বিষয় স্পষ্ট যে আপনি এই যাবতীয় ঘটনার সঙ্গে একটা বিষয় স্পষ্ট হলো। অনেক ধন্যবাদ মদন মিত্র ভাই, আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না। মদন মিত্র আমাদের সঙ্গে ছিলেন এবং একটা বিষয় স্পষ্ট যে মদন মিত্রর কাঠগড়ায় কিন্তু শুধুমাত্র চিকিৎসকরা, যাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত, যাদের নিজের কাজটা নিজে করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন, এত রকমের ফ্রি প্রকল্প চলছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে 5 টাকায় মা ক্যান্টিন থেকে শুরু করে সব কিছু চলছে। চিকিৎসকরা কেন তাদের নিজেদের কাজটা করছে না? শুধুমাত্র চাকরি হিসেবে কেন দেখছে? কেন কোনো মানবিকতার সঙ্গে ট্রিটমেন্ট করছে না? সোজাসুজি প্রশ্ন, পাল্টা প্রশ্ন মদন মিত্রের। আমার প্রশ্ন তন্ময়দা এবং অরিন্দম দাকে, যে বল কিন্তু আপনাদের কোর্টে ঠেলে দিলেন মদন মিত্র যে আপনারা কেউ সিনসিয়ারলি সরকারি হাসপাতালে কাজ করেন না, সরকারি হাসপাতালে ডাক্তার বানিয়ে তারা ধরে নেয় কি নিশ্চিন্তের চাকরি, এবার বাকি জায়গাটা গাফিলতি হতেই পারে কিছু 19-20। শুনুন, ইনি তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রাম পিটাতে এসছেন, আপনি তাকে সেই সুযোগটা দিলেন। আজকেও জিজ্ঞাসা করুন ওনাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে আমরা শুনলাম 65 বেডের জায়গায় 130 জন বোধহয় শিশু ভর্তি আছে, তাহলে সেটা কি ডাক্তাররা ভর্তি করবে না বেডটা কে করবে? সরকার দেখবে। আর একটা বেডে যদি 2টো বাচ্চা থাকে, এখানে অরিন্দমবাবু রয়েছে, ক্রস ইনফেকশন হবে। একজন যদি নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় আর একটা বাচ্চা যদি নিউমোনিয়া না থাকে, এই বাচ্চা থেকে সেই বাচ্চার কাছে যাবে। সেটা তো রেফার রোগের জন্য হচ্ছে। যদি মহকুমা থেকে রেফার না করে দেয়, মহকুমা হাসপাতাল থেকে, তাহলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আসবে বা কি করে শিশুরা? সুপার স্পেশালিটি হাসপাতাল যদি দেখুন, সেগুলো যদি সত্যিকারের সুপার স্পেশালিটি হাসপাতাল হতো, সেখানে যদি ডাক্তার থাকতো, পরিকাঠামো থাকতো, কারোকে রেফার করতে হতো না। আমি একটা কথা বলি, আমি একটু অভ্রর কাছে আসি। আমি আসবো। ঠিক আছে, অভ্র বলে। অভ্র, মানে আমি একের পর এক ঘটনাগুলো ঘটছে, আমার সত্যি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা। মানে সরকার আসে যায়, ভোট আসে যায়, হ্যাঁ সব কিছু চলছে, সমস্ত খবর হচ্ছে, আমরাও আলোচনা করছি, কিন্তু আমাদের প্রতিদিন চোখের সামনে হোক, খবরে আসুক বা না আসুক, স্বাস্থ্য ব্যবস্থাটা একটু একটু করে সেখানে ঘুম ধরছে, ভেঙে পড়ছে। আমি জানি না আইসিইউ থেকে কবে কে বা কারা হাত ধরে এই স্বাস্থ্য ব্যবস্থাকে বের করে আনতে পারবে, আমার জানা নেই। আমি সম্মানীয় মদন মিত্রের ওই বাণীগুলো শুনছিলাম, শুনতে শুনতে ধন্দে পড়ে গেলাম, ওনাকে দেখতে দেখতেও ধন্দে পড়ে গেলাম। কিছুজন গরিব ব্যক্তি তারা সরকারি হাসপাতালে ছানি অপারেশন করতে গেছিলেন, তারা এখন অন্ধকার দেখছেন। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এই ভর সন্ধ্যেবেলা মদন মিত্র কালো চশমা পরে বসে ইন্টারভিউ দিচ্ছেন। আমি জানি না উনি অন্ধকার দেখছেন কিনা। তো ঠিক আছে, এটা মদন মিত্রের ব্যক্তিগত বিষয়। আমার এটাও মনে পড়ে যাচ্ছিল, উনি স্বাস্থ্যের ব্যাপারে এতটাই সচেতন যে কচি আম খেলে কতটা শরীরের পক্ষে ভালো, উনি এটা একটা ইন্টারভিউতে বলেছিলেন। আজকে অন্তত সেই সব কথা বলেননি, উনি স্তুতি করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, খুব ভালো কথা। উনি বলেছেন সব ফ্রি, সব ফ্রি, আমাদের রাজ্যে সব ফ্রি। হ্যাঁ, ফ্রি তো বটেই, এগিয়ে বাংলা, আমি মেনে নিচ্ছি এগিয়ে বাংলা, আমি মেনে নিচ্ছি সব ফ্রি। আপনি একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে একটা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন, ফ্রিতে তার ডেড বডি নিয়ে বাড়ি ফিরবেন, বাড়িতেও ফিরতে হবে না, ডিরেক্টলি চলে যাবেন শ্মশানে। আপনি একটা বাচ্চার জন্মের জন্য একটা সরকারি হাসপাতালে যাবেন, ফ্রিতে একটা ডেড বডি নিয়ে বাড়িতে আসবেন বা ডিরেক্ট চলে যাবেন শ্মশানে, আর কোথাও যেতে হবে না, সব ফ্রি, আমাদের রাজ্যে সব ফ্রি। এতই যদি সব ফ্রি হয়, মদন মিত্রবাবু এটা যদি ক্লিয়ার করে দিতেন, আমি বাধিত হতাম যে উনি HSKMটাকে কতবার এবং কি কি পরিস্থিতিতে 5 স্টার হোটেলের মতো ব্যবহার করেছেন। যখনই কিছু হয়েছে উনি গিয়ে ওখানে বেড পেতে শুয়ে পড়েছেন। আমার তো মদন মিত্র সাহেবকে দেখে আজকে মনে হচ্ছিল যে কিছুদিন বাদে যেভাবে আমরা বাংলা এতটা এগিয়ে গেছি স্বাস্থ্য ব্যবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত দারুণ কাজ করে, যেভাবে এক একটা হাসপাতালকে সুপার স্পেশালিটি থেকে মেটামরফোসিস করে 5 স্টার হোটেলের মতো বানিয়ে নিয়েছে, এরপরে তো হোটেল ম্যানেজমেন্ট যারা পড়বে তাদেরকে সোজা রাখা হবে হাসপাতালে। কারণ উনি তো বলেই দিলেন সরকারি ডাক্তাররা অকর্মণ্য, সব দোষ সরকারি ডাক্তারদের। সরকার খুব ভালো কাজ করছে, সব রকম পরিকাঠামো আছে, তার মানে একদম ওখান থেকে স্পা থেকে শুরু করে সুইমিং পুল ওগুলোও হয়ে যাবে। আর মদন মিত্রের মতো যারা নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ফেসে যান, তারা গিয়ে ওখানে শুয়ে পড়বেন। চিকিৎসকদের কি কোনো দায়িত্ব নেই? আমি যে বুঝতে পারছি চিকিৎসকরা কি তাহলে মাঝে পড়ে রয়েছে, দায়িত্ব আছে। যখন আমি বলছি একদিকে চাপও রয়েছে বোধহয়, আমি পরে বলবো, আসবো আপনাকে চরিন্দ্র বাবু, আর অন্যদিকে হচ্ছে পলিটিশিয়ানরা বলবেন যে চিকিৎসকদের ফল্ট, চিকিৎসকরা করছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে ইনজেকশন দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে অপারেশন করবেন, উনি কি এসে চেক করবেন যে কোনটার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে কোনটার নয়? এটা তো চিকিৎসকদের করার কথা, চিকিৎসকরা কেন করছে না? কেন রেফার করে দিচ্ছেন বড় বড় হাসপাতালে? দেখুন, একটা কথা প্রচলিত আছে, হেলথ ইজ ওয়েলথ। এটাকে যদি কেউ এভাবে ঘুরিয়ে ধরে নেয় যে হেলথ কেয়ার ইজ আ ওয়ে অফ আর্নিং মানি, তাহলে খুব কিন্তু খারাপ।
আমি পরিষ্কার বলছি, হেলথ ইজ ওয়েলথ, আর স্বাস্থ্য ব্যবস্থাকে শিখণ্ডী করে নিজের পকেট ভরা এই প্রবৃত্তি কিন্তু অত্যন্ত খারাপ। আপনি দেখুন, যখন মদন মিত্র বা অন্যান্য কী সব বেষ্ট এইসব 2 নম্বরই তৃণমূলের নেতারা গিয়ে ওই 5 স্টার হোটেল SSKM যেটা ওদের জন্য আছে গিয়ে শুয়ে পড়ে, তখন ওখানকার সরকারি ডাক্তারদের কারুর সিদ্ধান্ত নেই। কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারে না যে এনারা অসুস্থ নন, এনারা এখানে এসে নাটক করছেন। কারুর বলার সাহস হয় না, কারণ তারা সেখানে সরকারি কর্মচারী, তাদের এই নেতাদেরকে স্তুতি করে চলতে হবে। এই যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমাদের সমাজ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা কথা বলি, আমরা কোন জায়গায় চলে গেছি? মদন মিত্র হন বা অনুব্রত মণ্ডল হন বা পার্থ চট্টোপাধ্যায় হন, যাদেরকে SSKM সার্টিফিকেট লিখে বলে দিয়েছে অত্যন্ত অসুস্থ, কিংবা এই কালীঘাটের কাকু হন, কতদিন গিয়ে ওখানে শুয়েছিল, তারা যখন বাইরের এমসে গেছে অন্যান্য রাজ্যে, তখন বলা হয়েছে দিব্যি ফিট, সুস্থ সবল। তাহলে আসলে আমার তো মনে হয় সত্যি সত্যি চিকিৎসা ব্যবস্থা দেখুন, একটা তো নেক্সাস রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে সরকারি নেতা বলছি, মানে তৃণমূলের এই মার্কা মারা 2 নম্বরই নেতাদের কথা বলছি, তার মধ্যে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যারা শীর্ষ নেতা জড়িত তারাও রয়েছেন, তাদের সঙ্গে একটা সেকশন অফ ডাক্তারদের, সরকারি ডাক্তারদের নেক্সাস, সেটা না হলে কিন্তু SSKM এর মতো সুপার স্পেশালিটি হসপিটালকে 5 স্টার হোটেলের মতো করে এই দুর্বৃত্ত নেতারা ব্যবহার করতে পারেন না। আর আমাদের রাজ্যের দুর্ভাগ্যটা কোথায় জানেন দিদি? একটা ডোমের চাকরির জন্য PhD করা ছেলেরা আজকে অ্যাপ্লাই করতে বাধ্য হয়েছিল, আর সেখানে দাঁড়িয়ে আমাদের সব কম্পিটেন্স রয়েছে, এত নাকি তৃণমূল বড়াই করছে, সব রয়েছে, সব ফ্রি, জন্ম থেকে মৃত্যু সব নাকি ফ্রি। তারপরেও এই অবস্থা যে একটা সাধারণ ছানি অপারেশন করতে গিয়ে অনেকজন মানুষ অন্ধত্বের দিকে চলে যায়, একটা বাচ্চার জন্ম দিতে গিয়ে লাশ নিয়ে একটা মা বাড়িতে ফেরে। এটা কোন বাংলায় বাস করছি? এরপরে যখন ওই কালো চশমা পরে সন্ধ্যাবেলা এসে বড় বড় ডায়লগ দেয় কিছু নেতা, তাদেরকে আমি মন থেকে ধিক্কার জানাই। আমি বলছি সব মিলিয়ে তো শেষ পর্যন্ত অরিন্দম বাবু কাঠগড়ায় তো আমার মনে হচ্ছে আপনাদের কি উঠতে হচ্ছে। না একটা কথা হচ্ছে, সরকারি চাপ রয়েছে, রাজনীতির চাপ নাকি অন্য চাপ আমি জানি না, কিন্তু সরকারি হাসপাতালের ডাক্তাররা আমার মনে হচ্ছে এই মুহূর্তে সবার আগে তারা বোধহয় কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, যত দোষ সরকারি হাসপাতালের ডাক্তারদের 100, কারণ ডাক্তাররা খুব সফট টার্গেট, এটা ঘটনা। কিন্তু মদনবাবুর কথাটাতে আমি ও লাভলি বলতে পারছি না আজকে, ঠিক আছে? তো একটা কথা স্পষ্ট, উনি যেটা করে গেলেন, উনি হচ্ছেন একদম রাজনীতির খেলা খেলে চলে গেলেন। মদনবাবুর কি সাহস আছে, ধক আছে? পিজির দালাল চক্র নিয়ে একটা কথা বলতে পারলো? ডাক্তাররা সব করবে, কারণ ডাক্তাররা পাল্টা দিতে পারবে না। ওই দালাল চক্র ভাঙতে যাক, ওনাকে পিজি থেকে বার করে দিয়েছিল, মনে আছে? উনি ভর্তি নিতে গেছিলেন, ওনাকে তখন পিজি নিয়ে আমি জাস্ট ভাবছিলাম যে ওনার সেই বক্তব্যটা রয়েছে, ওনাকে একবার শুনবো কিনা। উনি বললেন যে রেফার করা হচ্ছে যাতে দালালের খপ্পরে কেউ না পড়ে, কিন্তু তাতেও দালালের খপ্পরে পড়ে না মানুষ। বেড থেকে শুরু করে, সিন্ডিকেট থেকে শুরু করে, অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায় দালাল, সব জায়গায় দালাল। বেরোয়নি দালাল চক্র। আমি সাল থেকে ডাক্তারের একটা বিষয় আমি বলছি, অপর যেটা বলছে কথাটা ঠিক, ডাক্তারদের নিউট্রাল হওয়া উচিত। 84 সাল থেকে অবধি ডাক্তারদের একটা নিউট্রালিটি ছিল, কোনো ইউনিয়ন ব্যাপারটা ছিল না। জুনিয়র ডাক্তারদের শেষ করে দিয়েছিল CPM নামক দলটা, যারা আজকে বাংলাকে শেষ করেছে। এরপরে তৃণমূলে সেটা কিন্তু ভাঙতে পারেনি, তৃণমূলও কিন্তু সেই দলীয় রাজনীতি করেছে, যেটা আমি প্রথমে বললাম যে আজকে ট্রান্সফার পলিসিতে কেন 2 নম্বরই হচ্ছে তো একই ডাক্তার 14 বছর ধরে পিজিতে বসে রয়েছে, 11 বছর ধরে রয়েছে। আর মদনবাবু তো জানেন কোন কোন ডাক্তার, মদনবাবু জানেন না? উনি ভালো করে জানেন, এই কথাগুলো বলছেন না কেন? আমার বক্তব্য হচ্ছে ঢিলটা, মৌচাকের মধ্যে ঢিলটা ভাঙার সাহসটা মদনবাবুর নেই। কিন্তু ডাক্তারি বিষয়টা আমরা সবাই মানি, আমরা 4 জন আছি, যে আমরা চাই ডাক্তারি বিষয় নিরপেক্ষ হোক। এবং হ্যাঁ, অপরাজিতা বলছে ডাক্তাররাই তো টেবিল চাপড়ে বলবে কিচ্ছু নেই, আমাদের কেষ্টমণ্ডল না কি মণ্ডল এদেরকে রেলেভেন্ট মিডিয়া করেছে। এইসব লোকগুলো, সাবস্ট্যান্ডার্ড লোকগুলো যখন ভর্তি হয়েছে, তখন এই ডাক্তারদের চিৎকার করে বলা উচিত ছিল কিচ্ছু নেই, কিন্তু ওই নিরপেক্ষতা পারবে না, কারণ তারপরও সেই সার্টিফিকেটগুলোতে সই করতে হচ্ছে। সময় একদম শেষ। আমি শুধু শেষ করার আগে বলবো যে সত্যি সত্যি প্রকল্প অনেক রয়েছে, কিন্তু তার শেষ কোথায়? স্বাস্থ্য সাথী, একবার এই ডিবেট শেষ করার আগে শুধু মনে করে দেবো সাধারণ মানুষকে কি কি এখনো পর্যন্ত রয়েছে। স্বাস্থ্য সাথী 10 লক্ষ টাকা পর্যন্ত যেখানে স্বাস্থ্য বীমা পাওয়া যায়, মাতৃযান প্রকল্প প্রসূতিদের জন্য রয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, অ্যাম্বুলেন্স, শিশু সাথী প্রকল্প রয়েছে দরিদ্র পরিবারের শিশুদেরকে তাদের হার্টের চিকিৎসা করার জন্য, সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে, আরও একাধিক প্রকল্প রয়েছে। সেই সমস্ত প্রকল্পের পরও যখন এই ঘটনাগুলো ঘটে, এতগুলো প্রকল্পের পরও যখন ঘটনাগুলো ঘটে, তখন সত্যি সত্যি প্রশ্ন ওঠে যে শুধুমাত্র প্রকল্প কি প্রকল্পের জায়গায় রয়ে গেল, নাকি তার আদেও ফল সত্যি মানুষ পাচ্ছে? এত রেফার
কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে হাসপাতালের দোষ, হাসপাতাল বলছে আমরা কি করব, সাধারণ মানুষ কি করবে, আমরা কি করব আমরা জানি না। এই প্রশ্ন রেখেই শেষ করলাম আজকের ডিবেট। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।